সুশাসন রাষ্ট্রকে শক্তিশালী করে। রাষ্ট্র দুর্বল হওয়ার অন্যতম কারণ আইনের শাসন নাই। ভেরি সিম্পল। যে যত কথা বলেন, সব বিএনপিকেও দেয় নাই, সব জামাতকেও দেয় নাই, কিন্তু জামাত যেহেতু তাদের হাতে বেস্টের টিকিট আছে, যেমন এখন রাজ্জাকি ভাই করলো, এই মেটুকে যে আলোচনা হচ্ছে না, তার মানে কি? আপনি আস্তে আস্তে দেখবেন যে মব নাই। মব নাই মানে কি? মানুষ জানে কেমনে? মানুষের জানার সূত্র তো মিডিয়া তো একটু আগে বললাম সংবিধান পারমিট করে না। আজিজ ভাই একমত, 3 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে নির্বাচন হয় নাই। এটা হচ্ছে বিধানের বাইরে। আমরা মেনে নিচ্ছি সবাই। তাড়াহুড়ো না করার পক্ষে দলের একাংশ। এই বিষয়ে কয়েকদিন আগেই বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটা আমরা চাইনি, এবং যেহেতু আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেভাবেই এটাকে দেখা হবে সব জায়গায়। এরপর আমরা শুক্রবার দেখলাম রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ের ফটকের সামনে জাতীয় পতাকা ও শেখ মুজিবুর রহমানের ছবি ঝুলিয়ে স্লোগান দিয়েছেন যুব মহিলা লীগের নেত্রীরা। এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে ধন্যবাদ আপনাকে, রাজনীতি ভাই এবং দর্শক শ্রোতা। দেখেন, আমি বরাবর থেকে বলছি যে একটা গণতন্ত্র যদি আমরা চাই, গণতান্ত্রিক দেশে একটা রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ চাইতে পারবে না। তার জন্য আইনি প্রক্রিয়া আছে। হ্যাঁ, আওয়ামী লীগ ফ্যাসিবাদের আচরণ করেছে, গুম খুন অনেক কিছু করেছে, তার জন্য কোর্ট আছে, ট্রাইব্যুনাল আছে, সেখানে বিচার হতে পারত। কিন্তু এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করার পক্ষে আমি না। যেমন জামাতকে নিষিদ্ধ করেছে না, এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করেছিল না, নিষিদ্ধ করেছিল। জামাত তো বড়সড় হয়ে গেছে, এবং আওয়ামী লীগকে এই নিষিদ্ধ করার কারণেই বড়সড় হচ্ছে। এবং জামাতকে, বিএনপিকে অনেকে মনে করে যে সব পালিয়ে গেছে, উপরের সব নেতা পালিয়ে গেছে। আপনি হিসেব করে দেখেন, জরিপ করে দেখেন, আওয়ামী লীগের সমর্থক বেড়েছে বলে কমে নাই, বেড়েছে ছাড়া কমে নাই। সুতরাং এখন তো তারা চেষ্টা করবে, একটা নির্বাচিত সরকার দেশে আসছে, এখন তো তারা যেহেতু বড় সংগঠন, তাদের সমর্থক আছে। হ্যাঁ, যারা চুরি টুরি করছে তারা তো সব পালিয়ে গেছে। হ্যাঁ, তাদের তো এই সরকার বিচার করতেছে, এটা ঠিক আছে, বিচার নির্বাচন এগুলো তো বলা হয়েছে। তা আওয়ামী লীগের যে ধরেন আমি বলবো যে তালা খোলা হচ্ছে, সেখানে ইলেকশনের সময় জামাত এবং বিএনপি তাদের ভোট পাওয়ার জন্য সবাই তো চেষ্টা করেছে, সবাই সব জায়গায় বলেছে, তাদের নিরাপত্তার আশ্বাস দিয়েছে, পূজা হয়েছে, হিন্দুদের পূজাতে গেছে, পূজা অর্চনা করেছে, সেখানে পূজার সব মন্ত্র পড়েছে, সবই তো করেছে। তো সুতরাং এখন শেষ মুহূর্তে এসে যদি তারা অফিসের তালা খোলে, তারা তো ইলেকশনের সময় এক একজন এক এক প্রতিশ্রুতি দিয়েছে, এখন তালা খুলতেছে। আমার কথা হলো, আমাদের প্রেস ক্লাবে তো সাংবাদিক গ্রুপ ফুটপাতের সামনে মিটিং করেছে। হ্যাঁ, মিটিং করেছে। তো এখন যেখানে যেখানে আওয়ামী লীগের সমর্থক আছে তারা চেষ্টা করতেছে। এখন ধরেন আবার কোর্টে যে বলা হচ্ছে, কোর্টের থেকে জামিন পাচ্ছে, জামিন কিন্তু পাইতে পারে, জামিন পাইতে পারে, কেসের যদি মেরিট না থাকে জামিন পাইতে পারে। যেমন ধরেন রাজ্জাকি ভাই সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, আপনার একসময় আলোচনায় আসলো যে নির্দোষ লোক দিয়ে আওয়ামী লীগ পুনর্গঠন হবে। তখন ওই নারায়ণগঞ্জের মেয়র ছিল আইভি, তার বিরুদ্ধে ঘাপাঘাপ কয়েকটা মামলা হলো এবং খুনের মামলাও দেওয়া হলো। আপনি বলেন তো, শামীম ওসমানের বিরুদ্ধে সবসময় সে আন্দোলন করে গেছে, সে কোনো খুন করেছে মনে হয়, বিশ্বাস হয়? আপনার সেই মামলা কি করে টিকবে বলেন? অনেক মামলাই আছে, বিশেষ করে বদি সবাই জানে, বদি জানে, সবাই ইয়াবা সম্রাট। এমনকি আওয়ামী লীগও তাকে অন করে নাই, আওয়ামী লীগও তার পরিবর্তে তার ওয়াইফকে নমিনেশন দিছে। হ্যাঁ, সেই বদিকে আপনি তো ইয়াবা সম্রাট হিসেবে কেস করতে পারতেন, বা করলেও তাকে আটকায় রাখতে পারতেন, আর তাকে খুনের মামলা দিলেন কেন? তো সুতরাং এগুলো তো যাবেই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা। আমার কথা হলো, কোর্টের ব্যাপারে যদি সুনির্দিষ্ট অভিযোগ না থাকে, নন ভেলেবল পয়েন্ট না থাকে, তাহলে তো কোর্ট ছেড়ে দেবেই বাধ্য। আইনের শাসন চাই, সুশাসন চাই। একজন বেল পাইলে কান্না করবো কিভাবে যদি আইনের কেসের মেরিট না থাকে? আমি এই দুজনের খবর জানি, আরও যারা বেল পাচ্ছে, এবং এই সরকারেও তো সালাউদ্দিন সাহেবও বলছে না, অনেক কেসের মেরিট নাই, উড্ডো করতেছে, 10-12 মামলা অভিযোগ উড্ডো করতেছে, মামলাগুলো যাচাই বাছাই করা হচ্ছে। এটা তো কারণ এই সরকার যাকে ধরে ঢোকে আর বেরোয় না। আপনি দেখেন তো, প্রায় 200-র উপরে, প্রায় 200 সাংবাদিক গ্রেপ্তার করেছে। বলেন তো দেখি, একটা সাংবাদিক বেল পায় না, একটা সাংবাদিক।
শুধু পান্না বেল পাইছে, আর সব ঢোকে, কেউ বেরোয় নেই। আবার সাংবাদিকদের ভিতরে কেউ ফৌজদারি অপরাধের ঊর্ধ্বে না, তারা দোষ করলে হিয়ারিংয়ে যাক, বিচার করেন, জেল দেন, ফাঁসি দেন, সমস্যা নাই ফৌজদারি অপরাধ যদি করে থাকে। কিন্তু আপনি এই যে আনিস আলমগীর সর্বশেষ গ্রেপ্তার হয়েছে, তাকে কেস ছাড়া গ্রেপ্তার করছেন, সে টকশোতে কথা সহ্য হয় নাই, গ্রেপ্তার করছেন, এই তো কথা। তো আমার কথা হচ্ছে যে ফৌজদারি অপরাধের বাইরে এই যে জেলখানায় ঢুকায় রাখছেন সাংবাদিক, ফেসিবাদের দোষর করে পেশ করে মেম্বারশিপ খাইয়ে দিয়েছেন, এগুলো থাকবে, আইনে টিকবে? আপনি এখন বেল দিলেই করবেন যে এই আওয়ামী লীগের সব সমর্থক ছেড়ে দিচ্ছে। উনি তো, আমি তো এই জন্য ওনাকে সাক্ষী মানতেছে, কেসের যদি মেরিট না থাকে, বেল দেওয়ার যদি সুযোগ আইনে কাভার করে, তাকে জামিন দেবে না কেন? এখন তো দেশে তো অভ্যুত্থান ঘটেছে, আমরা তো আইনের শাসন চাই, গণতন্ত্র চাই, সুশাসন চাই। এই সুশাসন আইনের শাসনের যেখানে পড়ে, বিচার বিভাগের স্বাধীনভাবে যদি কাজ করে, বিচার বিভাগের আইনে যদি কেউ বেল পায়, আপনি তাকে ইয়ে করবেন কেমনে? ধরেন এই যে হিল ট্যাক্সে প্রদীপ মেজর সিনহাকে হত্যা করেছে, তার বিচার হচ্ছে না, ফাঁসি হচ্ছে না। এখন সে যদি বেল পায়, প্রশ্ন উঠবে, সারা দেশে ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠবে। তাকে কেমনে বেল দিবে, জামিন দিবে? তার কেমনে জামিন মৌকুব করবে? এটা চাক্ষুষ ভিডিও দেখা হয়েছে, সাক্ষ্য দেখা হয়েছে, সব কিছু হয়েছে, এটা মেরিট আছে, তাকে বেল দিবে কেমনে? ধরেন এটাও একটা, যেহেতু বেল কয়েকজন পাইছে, এর নামও আসছে আলোচনায়, কেন আসবে? সব তার তো আপনার চাক্ষুষ মেরিন ড্রাইভে গুলি করে মেরে ফেলছে মেজর, এবং ওই তাকে যদি ছেড়ে দেওয়া হয় বা বেল দেওয়া হয়, এটা তো অনেক জায়গাও নড়ে উঠবে, অনেক জায়গা নড়ে উঠবে সমাজের। এটা সে প্রদীপ পাইতে পারে না। এটা আমি বিচারকও না, আমি উকিল না, আমিও বুঝি তাকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ কোর্টের নাই। এরকম যদি ঘটনা ঘটে যে দিব্যি অপরাধ করছে, তাকে বেল দিছে, তখন প্রশ্ন। কিন্তু এই সরকার তো অনেককে যাকে খুশি ধরছে, যাকে খুশি ধরছে। আপনি দেখেন সাংবাদিকদের পৃথিবীতে নজর দেখাতে সরকারের কথা, অন্তর্বর্তী বলেন, আপনি পৃথিবীতে একটা নজির দেখাতে পারবেন যে সাংবাদিকদের, সব সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে দিছে? এই সরকার তো দিছে। এরকম তো কোনো আইন মানে নাই, কোনো আইন মানে নাই। যারে খুশি ধরছে তার সুবিধাতে, যারে খুশি কাউ ছাড়ে না, ধরলে আর ছাড়ে না। আজিজ ভাই, আপনার কাছে আসবো। আমি এই পর্যায়ে আবুল রাজ্জাকের কাছে আসতে চাই। রাজ্জাকি ভাই, এই বিষয়গুলো নিয়ে বেশ আলোচনা চলছে, গত কয়েক দিন ধরেই আলোচনা চলছে। আপনি এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন, যে আওয়ামী লীগের যে রাজনৈতিক প্রত্যাবর্তনের কথা বলা হচ্ছে, বা বিদেশে বসে যে রাজনৈতিক, আমি একটু যোগ করি আপনার কাছে আলোচনা যাওয়ার আগে। লেখক ও রাজনীতি বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেছেন যে আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে হলে দেশে কার্যকর নেতৃত্ব তৈরি করতে হবে, কারণ তাদের পুরো নেতৃত্বই এখন বিদেশে। এভাবে বিদেশে বসে রাজনীতি করা কঠিন, এজন্য দেশে নেতৃত্ব লাগবে, এবং বর্তমান দেশে যারা রাজনীতি নিয়ন্ত্রণ করছেন তাদের সঙ্গে এক ধরনের সমঝোতা করতে হবে, সেটা হয় কিনা তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। মানে এটার ইঙ্গিত হলো যে বাইরে বসে আওয়ামী লীগের রাজনীতি করা হচ্ছে, এখন তাদেরকে দেশে আসতে হবে রাজনীতি করতে হইলে, এবং সেই সমঝোতা চলতেছে, এটা ইঙ্গিত বহন করে। সেটাও খুব স্বাভাবিক। আপনি তো দেশের ভিতরে যদি বাইরে বসে রাজনীতি করাই যাইতো, তাহলে তো পৃথিবীর সব দেশের সব রাজনীতিবিদের মাথাগুলা বিদেশ বসেই রাজনীতি করতে পারত, কিন্তু আলটিমেটলি সেটা হয় না। এখন আওয়ামী লীগের যে রাজনীতিটা এখনো চলমান, সেটা হলো দেশের ভিতরে তার যথেষ্ট প্রিভিলেজ আছে। যদি বলি যে মিডিয়া, আপনি বলবেন মিডিয়া কি আওয়ামী লীগের সাপোর্ট করে? না, অনেক ঘটনা আছে অনেক ঘটনা না ছাপলেও সেটা সাপোর্ট করা, অনেক ঘটনা না ছাপলেও সেটা সাপোর্ট করা। যেমন এই সরকার এসেই বললো কোনো মব হবে না, এখন থেকে সব মব ফুল স্টপ। কিন্তু চিটাগাংয়ে আমরা দেখলাম প্রকাশ্য দিবালোকে গুলি মারতেছে একটা বাড়ির দিকে, চাঁদা দাবি করে। আপনি দেখেন মিডিয়ায় নিউজটা একবার হয়েছে, কোথাও কোথাও নিউজ হয়েছে, তার ফলো আপ, তাকে নিয়ে আলোচনা, তাকে নিয়ে যে টক শো হওয়ার কথা হচ্ছে না। আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন। আপনার কাছ থেকে জানতে চাই আমরা। না আলোচনা, এটার মানে হচ্ছে এই যে মিডিয়ার থেকে যদি আপনি একটা নিউজ আপনি দিলেন, নিউজটা যদি পরে দুই ধরনের নিউজ, একটা হলো যে নিউজ ছাপলেন, পরে আপনাকে আর ফলো আপ করবেন না, আর নিউজ ছাপলেনই না, সেটা আমরা করেছি, নিউজটা করেছি, গণমাধ্যম করেছে, ওটা করেছেন, না ছাপলে তো ব্ল্যাক আউট করা একদম। এটা তো আপনি আমার চেয়ে ভালো জানেন পত্রিকার ভাষা। কিন্তু এই যে আলোচনা হচ্ছে না, তার মানে কি? আপনি আস্তে আস্তে দেখবেন যে মব নাই মানে কি? মানুষ জানে কেমনে? মানুষের জানার সূত্র তো মিডিয়া যদি সেটাকে আড়াল করে দেয়, তাহলে তো আপনি আর জানবেন না।
এখন আপনি যদি বলেন মিডিয়া কেন পক্ষ, ওই প্রশ্ন আপনাকে প্রশ্নও করছি না, উত্তরও চাচ্ছি না, কারণ আমি জানি, আমি এই আবহাওয়ায় থাকি, এই দেশটা কেমনে চলে, মিডিয়াটা কেমনে চলে, এটা আমাদের ধারণা আছে। এই কারণে আমি আপনাকে প্রশ্নও করি না, উত্তরও চাচ্ছি না। এইবার আসেন, আপনি নিষিদ্ধ করা আছে আওয়ামী একটু লীগের। জানতে চাই আপনার কাছে, আপনি যে ধারণাটা পোষণ করেন সেই ধারণাটা আসলে আমাদের জন্য জানতে পারলে ভালো হতো। না ঠিক আছে, এটা আরেক সময় জানাবো। জি, আচ্ছা, নিশ্চয়ই। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। কে করছে এই কার্যক্রম নিষিদ্ধ? বিগত সরকার, বিগত সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু তার আপাতত কার্যক্রম, আপনার তো নির্বাচন হয়েই গেছে, এখন অফিস খুইলা 2টা স্লোগান দেওয়াটাই কার্যক্রম। তো অফিস খুলতে সে কি এসে নির্বাচন বাতিল চাইবে? কেন চাইবে? তাদের যেটা দরকার সেটা যদি এই সরকার আসার পর পাইতে থাকে, সমস্যাটা কোথায়? জামিন হচ্ছে, কালকে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসলে তো সবাই আগেরই জামিন দিত, তা জামিন তো পাচ্ছে, অফিস তো কার্যক্রম, অফিস তো খোলা হচ্ছে। এখন আপনি যদি অফিস কার্যক্রম নিষিদ্ধ আছে বলে বলতেছেন আমরা এটা চালু করব না, যেহেতু কার্যক্রম নিষিদ্ধ আছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত অফিস তো খুলতেছে, আপনি দেখেও দেখবেন না। আমি কিন্তু ভাই আওয়ামী লীগের বিরোধিতা, আমি ক্রিটিক্স, একজন আলোচক হিসেবে আলোচনা করতেছি। সমস্ত আওয়ামী লীগ ছেড়ে দিলেও আমার কিচ্ছু আসা যায় না, কিচ্ছু আসা যায় না। কালকে যদি আওয়ামী লীগ বিএনপি মারামারি করে, আওয়ামী লীগ জামাত মারামারি করে, বিএনপি আওয়ামী লীগ মিল্লা জামাত, আমার কিছু আসা যায় না। আমি একজন আলোচক হিসেবে আলোচনাটা করতেছি। আপনি একদিকে বলতেছেন, সরকার বলতেছেন কি কার্যক্রম নিষিদ্ধ কিন্তু জামিন পাচ্ছে, অফিস খোলা হচ্ছে, আবার বলা হচ্ছে সরকার সরকার বহাল রাখছে বলতেছেন বিগত সরকার, কিন্তু অ্যাকশনে কিন্তু আর ঠিক উল্টাটা, অ্যাকশনে উল্টাটা, তালা খুলছে তারপরে জামিন পাচ্ছে। এগুলো তো সব ভাইটাল ব্যাপার। আমি বলছি না তার আটকে রাখেন, আজিজ ভাই যেমন বলল যে কোর্ট আটকে রাখতে পারেন, পারে কি পারে না সেটা আমার বিষয় না। আর রাজনৈতিক বিষয়গুলা এই প্লেন হইতে দেখা যায় না, রাজনৈতিক সিদ্ধান্তগুলো রাজনৈতিকভাবে হয়। ওই যে 1000 কতগুলি মামলা যে ছাড়লো, রাজনৈতিকভাবে একবারে বাতিল করে দিল, এটা দোষ নয়। আমি বলছি রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিক সিদ্ধান্তে হয়। কাজে আপনি আজিজ ভাই যে গয়রহ বইলে দিল, কোর্টে যাবে, জামিন দিবে, অমুকে কি খুনের আসামি কিনা, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ লোক 50 বছরে ধরছে আর ছাড়ছে, ওই জায়গায় খুন হয়েছে ডাউট করে ধরে নিচ্ছে। এখন আপনি হাসিনার বেলায়, পলিটিক্যাল লিডারের বেলায় আমরা একভাবে বলি, আপনি ধরবেন কিভাবে? আমি সাপোর্ট করতেছি না, কিন্তু ওই গয়রহ তো প্লেন মিনিং না, এগুলো রাজনৈতিক বিষয়গুলো, রাজনৈতিক সিদ্ধান্ত। এখন আসেন, সরকার শান্তিপূর্ণ থেকে, সরকার চায় কিন্তু শান্তিপূর্ণ থাকতে। কারণ আপনি যদি আওয়ামী লীগের যে কাজগুলো যে বুঝাই তো যায় ফেভার হচ্ছে, ফেভার না হইলে আপনার আওয়ামী লীগের তালা খোলে কেমনে অফিসের, আবার তারা জামিন পাচ্ছে, তাহলে টু সাম এক্সটেন্ট ফেভার হচ্ছে, যেভাবেই হোক। আচ্ছা, এখন আসেন, শান্তিপূর্ণ থাকতে হবে সরকারকে। কারণ আপনি যদি সরকার টালমাটাল অবস্থায় চলে যায়, তাহলে তো স্মুথলি কাজগুলো করতে পারবেন। আপনি দেখেন নির্বাচনের কিছুদিন আগে থেকে, বিশেষ করে তারেক রহমান সাহেব আসার পর থেকেই কিন্তু আওয়ামী লীগের যে খণ্ড খণ্ড ঝটিকা মিছিল টিছিল হইতো, তা নাই, এবং এখন তো নাই। কারণ কি? ইট ইজ এনশিওর যে কিপ সাইলেন্ট, দেখা যাক কি করা যায়। কারণ নির্বাচনের আগেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আমরা ক্ষমতায় গেলে আপনাদেরকে দেখব, আপনাদের বিষয়গুলো আমরা দেখব, বলা হয়েছে। তা বলা হইলে আর সরকারকে শান্তিপূর্ণ থাকতে হবে, আর শান্তিপূর্ণ থাকতে হলে শান্তিপূর্ণ ভাষণ, শান্তিপূর্ণ বক্তব্য দিতে হবে। যেমন ধরেন কি বলে, নাহিদ সাহেবরা 6টা সিট পাইছে, তাদেরকে দিয়ে আমরা আশা করি সামনে আরও বেশি সিট পাবে, একসময় সরকার গঠন করবে, এটাও আমরা প্রত্যাশা করি। এই যে অনুপ্রেরণামূলক বক্তব্য, এটা কিন্তু ভালো জিনিসটা ভালো, কিন্তু এইগুলি বলে যদি শান্তিপূর্ণ না থাকে, এই কাজগুলো আমার করা কঠিন হবে, এই কাজগুলো কঠিন হবে। আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন যে আওয়ামী লীগ যদি পর্যায়ক্রমে সব লোক ছাড়া পেয়ে যায়, হ্যাঁ, আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু কারা? এনসিপি। তো যখনই তারা মাঠে পাবে, আসবে এবং হবে, তখন তো একটা শত্রুপক্ষ থাকবে, তাদের সাথে তাদের অবস্থানটা কি হবে? এর মানেই না আমি সিদ্ধান্ত যারা জানেক, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইটা যদি মাঠে ব্যাপকভাবে বের হয়ে চলে আসে, তাহলে কি দাঁড়াবে রেজাল্টটা? আওয়ামী লীগের শত্রুপক্ষে এনসিপি, কোনো ডাউট নাই এতে। শুধু এককভাবে এনসিপি নাকি অন্য কোনো আরো দল আছে? আর কোনো দল এই মুহূর্তে তার শত্রু নাই। আর জামাত তো তাদের সবসময় তারা শত্রু বলে। অন্য কোনো দল নাই কেন? তারা একবার বলছে আন্দোলনে ছিলাম, আবার একটা সময় বলছে আমরা আন্দোলনে নাই। এবং রাষ্ট্রপতি সম্প্রতি ক্লিয়ার করে দিছে যে আমাকে টিকিয়ে রাখছে, আমি সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার জন্য যারা আমাকে হেল্প করছে সেটা হলো বিএনপি এবং আর্মি। তার মানে বিএনপির ব্যাপারে সে ক্লিয়ার করে দিল যে জুলাই আন্দোলনের সাথে তারা সক্রিয় না, সোজা হিসাব। তাহলে একমাত্র শত্রু এনসিপি।
আমার বিবেচনায়, এবং রাষ্ট্রপতি সেটা এস্টাবলিশ করে দিলেন। তো সেক্ষেত্রে তাদেরই চিন্তার বিষয়। এটা সামনে কি হবে আমরা জানি না। এখনও তো আপনার স্লো দেখতেছেন। এই এখন যদি বদিউজ্জামান মুক্তি পেয়েছে, ফর এক্সাম্পল, জামিনে মুক্তি পেয়েছে, সে কিন্তু মাদক সম্রাট। আমরা আবার একদিকে কিন্তু মাদক দমাই, এটা ভালো কাজ। আপনি মাদক যাতে না থাকে ভিতরে, মাদক নিয়ন্ত্রণ করবেন, কেউ মাদক সেবন না করে, সব ঠিক আছে। কিন্তু পাইলে তাদেরকে ধরবেন, কারো কাছে মাদক পাইলে। তো বদি তো মাদকের সম্রাট ছিল, সে জামিনটা পাইল কি জন্যে? কথার কথা বলছি। আবার মাদকের সাপ্লাই লাইন যদি সব ঠিক থাকে, যেমন ও আপনি বাসায় বসে যে ট্যাপ সারেন, ও আসার থেকে যদি পানি সাপ্লাই না থাকে, পানি বেরোবে? তো আপনি মাদক যে সাপ্লাই, মাদকের তো দুইটা জায়গায়, এক বর্ডার ক্রস করে আসে, অথবা আপনি এইটাই তো বুঝি না যে আসলে বর্ডার ক্রস করে কিভাবে আসে। আমি বলছি হয় বর্ডার ক্রস করে আসবে, আর না আপনি নিজ উৎপত্তি করবেন। আর তো কোনো রাস্তা নাই। আসার তো জায়গা দুইটা, আসার তো ওয়ে দুইটা। একটা হলো নিজের দেশে বানাবেন, আর একটা বাইরে থেকে, আর একটা বাইরে আসবে। এই এছাড়া তো উপায় নাই। তো সেইগুলো কন্ট্রোল করার দায়িত্ব কার? ওইগুলা হইলে তো আমার এখানে মাদকের জন্য আমার পোলাপান পিটাইতে হয় না, দাবড়াইতে হয় না, আমার তো পিটাইতে হয় না তাদেরকে। তা আপনি মূল জায়গায় হাত দিবেন না। যেমন ধরেন এখন আজকে এই সরকার ইলেক্টেড গভর্নমেন্ট আসছে, এখন দেখবেন আওয়ামী লীগ এত বেশি রিল্যাক্স, তারা কিন্তু পালানের জন্য অস্থির না। এবং ইন্ডিয়ান ভিসা তো খুব জটিল অবস্থায় ছিল দীর্ঘদিন। আমি জানি না স্বাভাবিক হচ্ছে, এখন স্বাভাবিক হচ্ছে। কথা হয়েছে, গতকালও কথা হয়েছে। হ্যাঁ, স্বাভাবিক হচ্ছে কেন? তখন তারা চিন্তা করছে আমার 10 লাখ লোক হয়তো এইখান থেকে চলে যাবে ইন্ডিয়ার ভিতরে যাইতো গিয়ে। তো এখন ইন্ডিয়ার ভিসাটা কঠিন হয় কি হয়েছে? হ্যাঁ, ওখানে গিয়ে রোহিঙ্গার মতো 10 লাখ একত্র হইতে পারে নাই। আর এখন ভিসা রিল্যাক্স হলে কি হবে? তারা তো দেশেই সেফ, সুতরাং যাওয়া আসার প্রয়োজন নাই। যদি দরকার হয় মিটিং করতে যেতে পারে। তো সেই জন্য আমি বলতেছি, মানে কি আওয়ামী লীগের বহু নেতৃত্বখানা আছে না? আমরা গণমাধ্যমের রিপোর্টে দেখলাম যে 600-র উপরে নেতা সেখানে আছেন। আচ্ছা, আমি কিন্তু কোনোটাই দোষ ধরতেছি না, গুণও ধরতেছি না। আমি একজন আলোচক হিসাবে আলোচনা করতেছি আমার আইনের শাসনটা কোথায়। আপনি একদিকে কার্যক্রম নিষিদ্ধ রইল, নিষিদ্ধ থাকা তো একটা আইন, প্রজ্ঞাপন জারি করছিল, সেটাকে আপনি উইথড্র করলেন না, অথচ অ্যালাউ করা হচ্ছে। একটা দেখেন, পৃথিবীতে উন্নত বিশ্বে আইনের শাসনটা দিয়ে রাষ্ট্র শক্তিশালী হয়। আপনি দেখেন ট্রাম্প কিন্তু একটা বিরাট ট্যারিফ বসাইছিল ওয়ার্ল্ড ওয়াইড, সেটা সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়ে বাদ দিয়ে দিছে। বাংলাদেশে কার সিনায় কোন বল আছে যে সরকার একটা সিদ্ধান্ত নেবে আর চট করে সুপ্রিম কোর্ট নিষেধ করে দিবে? আমি দেখি নাই। অর্থাৎ আইনের শাসনটা এমন জিনিস, ট্রাম্পরেও কেয়ার করে নাই। আর আমার দেশে আইনটাকে আমি আমার মতো করে, মানে আইনটা স্বাধীনভাবে চলতে পারে না। আমরা অতীতে দেখছি যে জনগণ যে সিদ্ধান্ত নিছে, জনসিদ্ধান্ত ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট, সেইটা কোর্টে নিয়ে যাওয়ার পর কোর্ট একটাবার বললো না যে এটা তো আমরা উই ক্যানট এন্টারটেইন ইট, এটা জনসিদ্ধান্ত। আবার জনগণ যদি না চায় বাতিল করবে, কিংবা পার্লামেন্ট ডিসাইড করবে, না এন্টারটেইন করলেন। XYZ দরখাস্ত দিল, এখন আজকে তার করুণ পরিণতি, সে এখন কারাগারে বসে আছে, চিফ জাস্টিস অফ বাংলাদেশ, হুইচ ইজ ভেরি পেইনফুল। সে কারণে আমি বললাম যে আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু হলো এনসিপি। সেই আওয়ামী লীগ যত বেশি সক্রিয় হবে, এনসিপি তত বেশি দুশ্চিন্তায় পড়বে। কাজে আপনি যত চেষ্টা করেই মানে খুব ভালো পরিবেশ রাখতে চান না কেন, আলটিমেটলি আপনি এই বক্তব্য দেন, সেই বক্তব্য দেন, ঘুরে পেঁচায় জুলাই আন্দোলনের পক্ষে আছি, অমুক আছি, তমুক আছি, অ্যাকশন বলে দিবে যে আলটিমেটলি হচ্ছে কি। কারণ আবার আওয়ামী লীগ কিন্তু আবার বিএনপিকেও ব্ল্যাকমেইল করতে পারে। কেন আমি বলি? সেটা কিভাবে? আমার ধারণার কথা বলছি। কারণ বিএনপি ক্ষমতায় আছে, এই যে কার্যক্রম নিষিদ্ধ হওয়া সত্ত্বেও তারা যে ফ্ল্যাগ উড়াইতে পারতেছে, করতে পারতেছে, তার মানে কি এইটা সরকার ছাড় দিতেছে। ছাড় না দিলে আলটিমেটলি যদি কখনো আন্দোলনের পর্যায়ে চলে আসে তারা, তখন কিন্তু তারা এদের বিরুদ্ধে আন্দোলন করবে। কি নিয়ে আন্দোলন করবে? আমাদেরকে নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছে, আমরা ইনক্লুসিভ নির্বাচন করা হয় নাই, যারা দোষী ছিল কিংবা যাদের কাগজে পত্রের নাম ছিল তারা থাকুক বাদ, কিন্তু আমাদেরকে নির্বাচন করতে দেওয়া হয় নাই। 25%, 30% ভোটারকে মাইনে, এই ইস্যুগুলো আসবে। সুতরাং এই ইস্যুগুলোও যাতে না আসে, সুতরাং আওয়ামী লীগকে ছাড় দিতেই হবে ক্ষমতাসীন সরকারের, যদি সরকারে খুব সুন্দরভাবে সার্ভাইভ করতে হয়। এনসিপিকে ব্যালেন্স করতে হবে, আওয়ামী লীগকে ব্যালেন্স করতে হবে। এটা আভ্যন্তরীণ, এক্সটার্নালটা আমার দরকার নাই, আভ্যন্তরীণ এই জটিলতা। সুতরাং আমার কাছে মনে হয় সরকারকে খুব শান্ত মস্তিষ্কে, ধীরে সুস্থে সবার সাথে ব্যালেন্স করে পা বাড়াইতে হবে সামনের দিকে। জি।
আমরা রাজ্জাকের বক্তব্য শুনছিলাম, তিনি বলছিলেন যে সরকারকে আসলে ব্যালেন্স করে চলতে হবে সামনের দিকে। আমি এই প্রসঙ্গে একটি আবার উল্লেখ করতে চাই রাজনীতি বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ যে বক্তব্য তিনি দিয়েছেন এই গণমাধ্যমটিতে, আমি সেটি দেশে আওয়ামী লীগের একটি সমর্থক গোষ্ঠী রয়েছে, ভোটে অংশ নিতে দল থেকে আহ্বান থাকলেও অনেকেই ভোট দিয়েছেন, বিভিন্ন জায়গায় প্রার্থীদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ভোট দিয়েছেন। যাদের ভোট দিয়েছেন তাদের পক্ষ থেকে কিছুটা সহানুভূতি প্রত্যাশা করাটা অস্বাভাবিক নয়। তিনি আমি বললাম আগে যে সমঝোতার কথা তিনি বলছেন যে প্রার্থীদের সঙ্গে তাদের বিএনপি এবং জামাতের প্রার্থীরা বিভিন্নভাবে এই ভোটারদেরকে, আওয়ামী ভোটারদেরকে অ্যালুর করার চেষ্টা করেছে, যার ফলে সব কিন্তু একদিকে ভোট দেয় নাই। আওয়ামী লীগেররা সব বিএনপিকেও দেয় নাই, সব জামাতকেও দেয় নাই। কিন্তু জামাত যেহেতু তাদের হাতে বেস্টের টিকিট আছে, যেমন এখন রাজ্জাকি ভাই যে করলো, এই মেট্রিকুলাস ডিজাইনে যদি সরকার ব্যালেন্স করে চলে, তাতে যদি আওয়ামী লীগ মাঠে নামে, তাহলে তো বিএনপি যদি জামাত থাকে তাহলে তো ভরসা আমাদের হয়, অন্তত টিকিট জান্নাতের টিকিটটা তো এনশোর থাকে। জামাত যদি বিলীন হয়ে যায়, আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগকে ডিল করতে পারে প্রপারলি, আওয়ামী লীগ জামাতকে ডিল করতে পারে আওয়ামী লীগ। আওয়ামী লীগ যদি মাঠে চলে আসে তাহলে তো জামাত দুর্বল হয়ে যাবে, আবার জামাত বিএনপির লুঙ্গির তলে যাবে, যা স্বাধীনতা বিরোধী শক্তি হয়ে যাবে। তো তখন যাইতে পারে, তো জামাত তো একা চলতে পারবে না, তাহলে তো আমার তো ক্ষতিগ্রস্ত হয়ে গেল, আমি তো জান্নাতের টিকিট থেকে বঞ্চিত হব। জামাত রাজনীতিতে থাকলে আমি আল্লাহ, খোদা, বেহেশতের টিকিট সব কিছু আমি পাইতে পারি, পাওয়ার সম্ভাবনা থাকে। এটা কি সম্ভব আজিজ ভাই? সেটা তো সম্ভব না, বলছে তো বরাবর, আমি এটা বলছি তো, যে বেহেশত দোজখ, বেহেশত বানাইছে আল্লাহ, বেহেশত দোজখ মেনটেন করে আল্লাহ, বিচার করবে আল্লাহ, বেহেশত দোজখ নির্ধারণ করবে আল্লাহ। জামাতের কথাও টিকিট, সে জান্নাতের টিকিট দেয় কেন? এইসব উগ্রতার কারণে কিন্তু ফাইনালি জামাত বেড়ে গেছে। আমি দেখেন তাদের যে তাফালিং শেষে টাকা পয়সা দেওয়া, জান্নাতের টিকিট র্যাম্পেন্ট ইয়ে করা, সূর্য মাথার কাছে তাক দেখলে থেমে যায়, এরকম সব বক্তৃতা দেওয়াতে মানুষ ভাবছে এই জামাতকে ভোট দিয়ে যদি যায় তাহলে আবার আফগানিস্তানে যা ভ্রমণ করে আসছে 11 দলের একজন, আবার আফগানিস্তানে 2 জন এসে ভিজিট করে গেছে বাংলাদেশে, একজন অফিসিয়ালি আর একজন আনঅফিসিয়ালি ভিজিট করে গেছে। তখন কিন্তু মানুষের ভিতরে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে, যে কারণ আফগানিস্তানের সম্প্রতি আইনও হয়েছে। সামনের রাজনীতির মেরুকরণটা কিভাবে দেখছেন? রাজ্যকে একটু বিষয়টা হচ্ছে, আমি যেটা বলছিলাম যে হ্যাঁ, বিএনপি আসলে যেটা সরলভাবে চিন্তা করতেছেন, আওয়ামী লীগ যদি মাঠে আসে এত সরল রাজনীতি থাকবে না, রাজনীতি অবশ্যই কমপ্লেক্স হবে। কারণ ধরেন আওয়ামী লীগ সক্রিয় হলো, কথার কথায় তাকে অ্যালাউ করলেন, সক্রিয় হলো, এখন ধরেন অফিস কিছু খুলছে, বেলও জামিন পাইছে, হয়তো এই জামিনের যেগুলো পাইছে এগুলোর ক্ষেত্রে আমার ডিফেন্স আছে, আমি যদিও লয়ার না, কারণ মেরিট নাই, কারণ যারে ঘরে তারে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার জেলে ঢুকাইছে, আর কোনো হিয়ারিং নাই, কোনো বেলও নাই, কিছু নাই, পড়ে থাক। জেলখানা তো ভর্তি, জায়গা নাই। আপনি বলেন তো, মোস্তাকের সময় জেলখানা ভর্তি ছিল, আর এবারে ভর্তি। অন্তর্বর্তীকালীন সরকার কয়েকজন লুটতরাজ করছে আর মানুষ ধরে ধরে জেলখানায় ঢুকাইছে। এখন তো দুদকের ভিতরে ইউনূস সহ অধিকাংশ উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ পড়ছে, এগুলো বিচার করতে হবে না? এগুলো ফৌজদারি অপরাধ, টাকা লুট করছে, টাকা পাচার করছে। এই অভিযোগের কি হবে আসলে ভবিষ্যৎ? এটা বিচার হতে হবে। বিচার যদি না করে বিএনপি, আমরা বিরোধিতা করব, কারণ আইনের শাসন তো বলা হয়েছে, আইনের শাসন। আমার কথা হলো কোর্ট নিরপেক্ষভাবে ফাংশন করছে কিনা। ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা অনেকেই জানে না, আমি জানছি, সর্বশেষ যিনি রাষ্ট্রপতি, যিনি তার সময় টার্ম শেষ হয়, তখন 3 মাস তিনি নিরাপত্তা পান এবং দায়মুক্তি পান এবং SSF নিরাপত্তা পান। ডক্টর মোহাম্মদ ইউনূস তল দিয়ে করে ফেলাইছে, 1 বছরের জন্য তার নিরাপত্তা নিয়েছে SSF, তার বিরুদ্ধে অভিযোগ পড়ছে। বিচার করবেন না আপনি? এই যে আদেশ দিয়ে যে করলো, এটা তো অবৈধ। প্রেসিডেন্ট অনেক আদেশ প্রেসিডেন্ট জানে না, প্রেসিডেন্ট ছাড়া আদেশ দিলেন আপনি কেমনে? আপনি তো সাংবিধানিক সরকার। 106 অনুচ্ছেদ অনুযায়ী রেফারেন্স নিয়ে 148 অনুচ্ছেদ অনুযায়ী ওত নিয়েছেন সংবিধান সম্মানিত রাখার জন্য। সংবিধানের বাইরে যাওয়ার আপনার এই সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ম্যান্ডেটই ছিল না, কোনো স্কোপই ছিল না, অথচ আদেশ ফাদেশ বহুত কিছু দিছে, রাষ্ট্রপতি জানে না।
হ্যাঁ, হয়তো বলে যে এইটা গোপন কথা ফাঁস করলো কেন প্রেসিডেন্ট? আরে ভাই, আমি তো ভুক্ত, জনগণ হয়েছে। প্রেসিডেন্টের ঘরের ভিতরে কি তার পিআর সেকশন তিনজনকে উড্ড করে নিয়ে গেছে। 18 বছরে একদিনের জন্যে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেসিডেন্টের সাথে দেখা করে নেই। এটা সাংবিধানিক বাধ্যবাধকতা। ও চুক্তি করছে, গোপন চুক্তি, সেটা ইনফর্ম করবে না প্রেসিডেন্টকে? প্রেসিডেন্টের সাথে দেখা করবে না? করে নাই তো। সুতরাং এগুলোর তো বিচার হতে হবে। এগুলোর বিচার না হলেও একই প্রশ্ন উঠবে। আপনি ধরেন বিএনপি সরকার আওয়ামী লীগের সাথে খাতির করলো, আওয়ামী লীগকে স্পেস দিলে ধরেন একটা রাজনৈতিক শক্তির ডিফেন্সিভে পড়লো, কথায় আপনাকে তো একসময় ডিফেন্সিভে ফেলে দিবে। যতই বলেন না কেন, আওয়ামী লীগের যারা পালায়া গেছে এখনো সমর্থক যদি ভোট দেন, আমাদের বাংলাদেশের মাটি হচ্ছে যাকে নির্যাতন করা হয়, নির্যাতিত, সে যৌক্তিক হোক আর অযৌক্তিক হোক, তার পক্ষে সিম্পেথি তৈরি হয়। ধরেন প্রধান বিচারপতি খায়রুল হক, আমি তো তার যে জাজমেন্ট, ওই যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করছে, সে শর্ট জাজমেন্টে একটা দিছে, পূর্ণাঙ্গ জাজমেন্টের কত মাস পরে আর একটা দিছে। সে তো ক্রাইসিস তৈরি করছে, তার তো জেলখানায় থাকাই উচিত, বিচার হওয়া উচিত। সে তো দেশটারে আউলায় দিছে। সে তার 1 বছরের নিরাপত্তা দিছে, যেটা উনি বললেন যে তলে তলে করে নিছে। এটা তো নির্বাচিত সরকার ক্ষমতায়, সরকার দিছে। সঠিক না ব্যাঠিক সে তো আর এক আলোচনা। কাজে এটা নিয়ে আমি কিছু বলতে চাই না, যেহেতু সরকার দিছে, গভর্নমেন্ট দিছে, এটা তো আর ইউনূস সাহেব নিজে নিতে পারে নাই। আর প্রেসিডেন্টের সাথে গভর্নমেন্ট দেয় নাই, সে নিজেই করে ফেলাইছে। তা জানি না, আমি দেখলাম কোনো একটা নিউজ পান নাই, কিচ্ছু পান নাই। এটা আমি নিউজ পাইছি যে সরকার এই নিরাপত্তার বিধান করছে, এই সরকার, নির্বাচিত সরকার, ইউনূস সাহেব করেন নাই। তো যাই হোক, এটা নিয়ে আমার কাছে এটা বড় ইস্যু না। ওনাকে নিরাপত্তা দিলে, বরং নিরাপত্তা দিলে আরো সুবিধা। তাই যদি আপনি বিচার করতে চান আটকাইতে, নিরাপত্তা বলয়ের মধ্যে সে আটক আছে। যদি এই নিরাপত্তা বলয় না থাকতো তাহলে তো মুক্ত থাকে। এখন তো নিরাপত্তা বলয়ের মধ্যে আটক আছে। কিন্তু যে অভিযোগের কথা বলা হচ্ছে, যে দুদকে যে অভিযোগগুলো আছে, সেগুলো যদি অভিযোগ ইয়ে হয়, ভেরিফাই করে পায়, অ্যাকশন নেই, এনে বাধা নাই তো কোনো, কেউ বাধা দিবে না তো। বাট আমাদের দেশে হয় কিনা সেটা অন্য কথা। একটু আগে তো আমি বলছি, আইনের সুশাসন রাষ্ট্রকে শক্তিশালী করে। রাষ্ট্র দুর্বল হওয়ার অন্যতম কারণ আইনের শাসন নাই। ভেরি সিম্পল। যে যত কথা বলেন, বাংলাদেশে আইনের শাসনটা আপনি কোথায় দেখছেন? আইনের শাসন আছে, XYZ দুই পক্ষ লড়াই করতেছে। আপনি একই বাংলাদেশে কারো মৃত্যুদণ্ড হয়, আরেকজনের হয় নাই বিধায় আবার রিভিউ করে তার খালাস হয়ে যায়। সেম ফুটিংয়েই ছিল আসামি। কথার কথা বলছি, ওই নজিরটাই নাও তাকে মৃত্যুদণ্ড দিতে পারতো। কিংবা এর খালাস যদি এখন দেয়, তাহলে পিছনে যে ইনজাস্টিস হয়েছে সেটাও প্রমাণিত হয়। এগুলো নিয়ে বিতর্ক করে লাভ নাই। এখন আসলে রাষ্ট্রপতির সাথে দেখা করে নাই। রাষ্ট্রপতি বৈশে এতদিন কি করছেন? উনি 1.5 বছর বৈশা ছিলেন। ওনার কিন্তু সাংঘাতিক সিকিউরিটি ছিল। 1 আর্মি, 2 বিএনপি, সবচেয়ে বড় দল। রাজনৈতিক শেল্টার কিন্তু একটা মারাত্মক ব্যাপার। আজকে ইউনূস সাহেব টিকতে পারেন নাই, ফাইনালি কিন্তু রাজনৈতিক শেল্টারের অভাবে। কথার কথা বলছি, আমি বলি না উনি টিকতো 10 বছর থাকুক, নো। উনি নির্বাচন দিয়ে যাবেন, ডেন তারিখক্ষণ উনি দিচ্ছেন। কিন্তু যদি রাজনৈতিক শক্তি তাকে টিকিয়ে রাখতো খুব ভালোভাবে, বিএনপির মতো দল যদি তাকে সাপোর্ট করতো, তাহলে ওই 1.5 বছর সে খুব কমফোর্টেবলি অনেক বিচার আচার করতে পারতো, যেটা অনেক কিছু আমরা দেখছি করতে পারতো। 1, 2 হচ্ছে আপনি আসেন, ইউনূস সরকার আসার পর আপনি দেখছেন কি পরিমাণ দাবি দেওয়া নিয়ে আসছিল নানান জনে। এখন তো ইলেক্টেড গভর্নমেন্ট, কোনো দাবি দেওয়া নিয়ে আসতেছে? এখন তো মাত্রই তারা ক্ষমতা, ওগুলোর ধার ধারার তো টাইম নেই তাদের। ইউনূস সাহেব তো মাত্র নিছিল, তারপরে রমজান চলছে, হ্যাঁ বলতে পারেন রমজান। দেখি রমজানের পরে কি আন্দোলন আসে। তাহলে আপনি দাবি দেওয়ার তো আসলে আমাদের শেষ নাই। সেটা আমি বলছি না। আপনি তার মতো লোকের কাছে এত দাবি দেওয়া, 200-250 দাবি দেওয়া নিলেন 1.5 বছরে। আমি দেখবো সামনে কতগুলো দাবি দেওয়া আসে। এখন তো একটাও আসে নাই। আর রাষ্ট্রপতির সাথে যদি দেখো, রাষ্ট্রপতির যে শেল্টারটাই ছিল, সে বলছে তারে বিদেশ যেতে বাড়িতে করছে। কে বাড়িতে করছে? গেলে কি হইতো তার? কি না তো কল্পনা করে না, গেলে কি হইতো? তার শেল্টার সেনাবাহিনী, তার শেল্টার সবচেয়ে বড় রাজনৈতিক দল যে এখন ক্ষমতায়। কাজে এগুলো অবান্তর কথা। আর রিপোর্ট করে নাই প্রধান, এই যে সে তো অন্তর্বর্তীকালীন সরকার, সে কি সংবিধান মোতাবেক প্রধানমন্ত্রী ছিল যে সংবিধান তাকে ধাক্কায় নিয়ে দেবে রাষ্ট্রপতির কাছে? ওইটা সংবিধানে বলা আছে প্রধানমন্ত্রী কি করবেন। ইউনূস সাহেবের বেলায় বলা আছে, উনি তো অন্তর্বর্তীকালীন সরকার। আমি ডিফেন্স দিচ্ছি না, আমি আর্গুমেন্ট করতে চাই, কারণ মানুষকে আমরা ভুল বুঝাতে চাই না।
উনি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকার, ওনার সিদ্ধান্ত উনি চলছেন, ওনার সিদ্ধান্ত উনি ফেব্রুয়ারি 2026 নির্বাচন দিচ্ছেন, কেউ দ্বিমত করতে পারে নাই বাংলাদেশের। উনি বলছেন 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়া দরকার ছিল সংবিধান, আমি একমত। পারছে কেউ নিতে? পারে তো নাই। তার মানে কি আমি যেটা বলছি এটাই সংবিধান, এবং সে চালাই গেছে। তো আপনি যেহেতু আপনি তো রাজনৈতিক শক্তি কাজ করে কিভাবে? আন্দোলন। শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছে না, আইন মোতাবেকই ছিল। তার বিরুদ্ধে আন্দোলন ঠেকাইতে পারে নাই, ডেড বডির পর ডেড বডি হচ্ছে, ফাইনালি তাকে যেতে হচ্ছে। তা আপনি ইউনুস সরকার যে 2026 ফেব্রুয়ারি নির্বাচন দিল, যে সংবিধানের কথা বলা ওই সংবিধান মোতাবেক না, কেন আদায় করতে পারেন না এই রাজনীতিবিদরা? কারণ কাচুমাচু খাচ্ছিল, একটা নির্বাচন চাই। কারণ মেজর হাফিজ সাহেব ক্লিয়ার করে দিচ্ছেন যে আমরা গণভোট মেনে নিছি, তা না হলে নির্বাচন হইতো না। তার মানে শুধু স্বপ্ন হয়েছিল নির্বাচন নেয়ার জন্য। পুরা ইউনুস সাহেব যদি তার অবৈধ, পুরো অবৈধ বিষয়টা মেনে নিচ্ছে, আমার একটা নির্বাচন দিয়ে তুমি চলে যাও। একটা অবৈধ সরকার নির্বাচন দিয়ে গেছে, নির্বাচনটা বৈধ হয়ে গেছে, মানে তার সমস্ত কর্মকাণ্ড অবৈধ। যত লোক আটকে রাখছে অবৈধ, জেলে পুরে রাখছে অবৈধ, আওয়ামী লীগের নিষেধ করে রাখছে সব, খালি নির্বাচনটুক বৈধ হয়েছে। কি হিসাবে? কোন প্রক্রিয়ায়? ইয়েস, বৈধ করতে পারেন জোরে, গায়ের জোরে করে ফেললাম, কিচ্ছু করার নেই। কারণ 2/3 আমি কিন্তু বারবার বলছি, আমি আলোচনা করছি, ডিবেট করতেছি। এই সংসদে তারা বসুক, যেমনি খুশি এমনি চালাক, আমার কথায় কিছু আসে যায় না, ওভাবেই চলবে। কিন্তু আমি আমার ডিবেটটা করে যাচ্ছি। রাষ্ট্রপতির সাথে সে দেখা করবে কেন? কি কারণে? সে তো ওই সংবিধান মোতাবেক না। 2, রাষ্ট্রপতি তার অতিবাদ দিল কেন? এত যখন উনি বলছে সংবিধানের জন্য আমি মরিয়া, আমি জীবন দিতেও প্রস্তুত, ওই ইন্টারভিউতে বলছে, কালের কন্ট্রি, আমি জীবন দিতেও প্রস্তুত ছিলাম। তো সংবিধান রক্ষা করার জন্য আপনি এত মরিয়া, তাহলে ওত দিলেন কেন? তাকে ওত দিলেন কেন? আচ্ছা দিলেন ওত, ভাই মাইনে নিলাম। 3 মাস পরে নির্বাচন দেওয়ার কথা, 3 মাসের মধ্যে কোনো কিছুই জানতে চাইলেন না যে আপনি তো সংবিধান মোতাবেক প্রধানমন্ত্রী, সরকার, আপনি নির্বাচনটা দিচ্ছেন না কেন? একটা বিবৃতিও তো দেন নাই। আপনার শেল্টার তো ছিল, একদিকে আর্মি আর একদিকে সবচেয়ে বড় ক্ষমতাসীন দল, আপনি নিজে বলছেন, আপনি এই বিবৃতিটা দেন নাই কেন? সুতরাং আপনার সাথে সে সাক্ষাৎ করবে কেন? 3 নম্বর যদি আপনি আসেন যে আপনি সংবিধান রাখার জন্য একেবারে মরিয়া, জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আপনার ওখানে আপনার সম্ভবত 11ই জুন 2024, অর্থাৎ 10 তারিখ, 11 তারিখের পত্রিকা আসে, 10 তারিখে দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি সরানো হয়েছে। সংবিধানের 4-এর ক মোতাবেক ছবি থাকাটা ম্যান্ডেটরি ছিল। হ্যাঁ, আপনি কোথায় জীবন দিচ্ছেন? আপনি তো সংবিধান ভায়োলেট করতেছেন। বঙ্গভবনে বসে বঙ্গবন্ধুর ছবি আপনি ঝুলান নাই, আপনি নিজেই তো সংবিধান ভায়োলেট করতেছেন। সুতরাং সংবিধান ভায়োলেশনের জন্য তো আপনার বিরুদ্ধে অ্যাকশন হইতে পারে। আপনি যে সংবিধানের কথা বলতেছেন বারে বারে, সবাই খালি সংবিধানের দোহাই দেন, কেউ সংবিধানের মধ্যে নাই। সংবিধানের মধ্যে থাকলে, আমি আবারও বলছি, 2026 নির্বাচন, এই যে সংবিধানের কথা বলে সেখানে নাই। সুতরাং ইউনুস সাহেব তার সাথে দেখা করবে কেন? আর ওনার বিদেশ যাওয়া বন্ধ করছে কে? আপনি এখন স্টেটমেন্ট বানাইলে তো হবেন না। উনি যদি এইটা ভাইবে যদি যাই থাকেন যে আমি বঙ্গবন্ধু একবার বের হয়ে গেলে আর বসতে না পারি, সেটাও তো হইতে পারে। সুতরাং আপনি এগুলা বলে তো লাভ নাই। জি, আপনার কাছে আবারও আসবো। আমি আজিজ ভাইয়ের কাছে আসতে চাই। আজিজ ভাই, সংবিধান নিয়ে কথা হচ্ছে, রাষ্ট্রপতির বিষয় নিয়ে কথা হচ্ছে। আজকে আমরা একটি দেখেছি যে জুলাই অভ্যুত্থানের স্পিরিট সমুন্নত রাখতে সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ভাষণ দেয়া থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তারেক রহমান বরাবরে? জি, তারেক রহমানের কাছে কেন চিঠি দিবে? যাতে রাষ্ট্রপতি ভাষণ দিতে না পারে, কোর্টে যাবে। রাষ্ট্রপতি কি করবে সেটি আপনি তার এই চিঠি দেওয়ার বিষয়টি এটা ভাইরাল হওয়ার জন্য এটা করছে, তাতে আপনারা নিউজ করেন। এটা করছে তো কি ব্যারিস্টার সারোয়ার কবির, তাই না? সে তো ভাইরাল হওয়ার জন্য করছে এটা। সারোয়ার কবির না, কে করছে? অন্য কেউ করছে। হ্যাঁ, তাই শাহরিয়ার কবির। হ্যাঁ, সে ভাইরাল হওয়ার জন্য, সে নিউজ হওয়ার জন্য করছে। তাহলে সে কোর্টে যায় বলতো, আইন মতো করতো। আমি যেটা বলছি যে সেটা হলো যে সংবিধানে যখন আর্মিরা ডাকে আর রাজনৈতিক দলের নেতারা যায়, যখন বঙ্গভবনে যায়, তখনও কিন্তু জাতীয়
সরকার গঠনের আলোচনা কিন্তু হয়েছিল, তখন কিন্তু ফখরুল ইসলাম আলমগীর বলছিল 3 মাস পরে তো অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন হবে, তখনই হবে, এটা জাতীয় সরকার দিয়ে কী হবে। কিন্তু আলোচনায় আছে পুরাটা যে জাতীয় সরকার প্রস্তাব আসছিল, বিএনপি রাজি হয় নাই। আসলে তা না, ব্যাপারটা এইরকম। অর্থাৎ সংবিধানে আছে যে 3 মাস পরে নির্বাচন কমিশন যদি কোনো দৈবিক দুর্বিপাকে পড়ে তাহলে আর 3 মাস। তো এটা সরকার প্রধান ইউনূস 106 অনুচ্ছেদের রেফারেন্স নিয়ে ওত নিচে সংবিধান, তার বিচার হবে সে সংবিধান ভায়োলেট করলো কেন। আর যদি রাষ্ট্রপতি ভবনে, এটা আমার জানা নাই, এটা আমি জানি উপদেষ্টা রেজওয়ানা গেছিল বিদেশে, যা বঙ্গবন্ধুর ছবি দেখছে, ওটা তো সংবিধানে আছে, তার ছবি টানতে হয়, সাথে সাথে টেলিফোন করে সারা বিশ্বের থেকে ছবি নামায় দিছে, বিচার হবে তার। আর যদি শাহাবুদ্দিন নামায় থাকে তারও বিচার হবে, কারণ এটা সংবিধান ভায়োলেশন। আর সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে অবশ্যই যে গোপন চুক্তি ফুক্তি যা কিছু করছে এটা সাংবিধানিক ব্যবস্থা, যেহেতু সংবিধান হিসেবে সংবিধান অনুযায়ী ওত নিয়েছে, রাষ্ট্রপতির কাছে অবশ্যই যতক্ষণ রাষ্ট্রপতি আছে ততক্ষণ তার কাছে রিপোর্ট করা উচিত ছিল, সে করে নাই, সে সংবিধান ভায়োলেট করছে, তার বিচার হবে, এর বিচার হবে, এ সরকার করতে হবে তাকে। হ্যাঁ, এখন ধরেন রাষ্ট্রপতি এখনো আছে, আপনি রাষ্ট্রপতি যে এই যে প্রধান মন্ত্রীকে আপনার দিল, চিঠি দিল, হ্যাঁ, এটা তো প্রধানমন্ত্রীকে কোর্ট থেকে স্টে নিক। প্রধানমন্ত্রী কেন করবে? প্রধানমন্ত্রী তো বলছে যে তারা, বিএনপি বরাবরই বলছে যে তারা সাংবিধানিক কোনো শূন্যতার পক্ষে নয়, যার ফলে বিএনপি, আপনার যখন আন্দোলন হয় বিএনপি বলছে সমর্থন আছে। 3 বাহিনীর চিফ তো ওই ফাঁকে ক্ষমতা লয়ে লইতে পারতো, লয় নাই তো, তারাও একটা সাংবিধানিক সরকার থাকুক এটা চাইছে, এই জন্যেই এইটুকু জোড়াতালি হয়েছে। কিন্তু ইউনূস খেলে গেছে, ডক্টর ইউনূস খেলে গেছে। এখন তো তার বিরুদ্ধে দুদিকে একটা সরকার প্রধান, দুদিকে একাধিক মামলা হয় কি করে? তো এই জন্য আমি বলছি এইরকম অনেক উপদেষ্টা হয়েছে, এবং সবচাইতে বেশি অভিযোগ পড়েছে ছাত্র উপদেষ্টা ছিল সজীব ভুইয়ার বিরুদ্ধে, সবচেয়ে বেশি অভিযোগ পড়েছে। তো এগুলোর তো বিচার হতে হবে। তো আইনের শাসনে যদি এটা স্কেপ করে দেন, আওয়ামী লীগকে ছেড়ে দেন, সব কিছুই যদি খেয়াল খুশির মতো সমঝোতা করেন রাজ্জাকি ভাইয়ের মতো, তাহলে তো পলিটিক্সে আপনাদেরও বিদায় নিতে হবে। এটা তো রাজ্জাকি ভাইয়ের মতো, আমি না, রাজ্জাকি ভাইয়ের মতো না, ওই হাসিনার মতো। আপনি বলেন যে আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে যেভাবে বিদায় দেওয়া হলো, ওখানে বলা হলো, ওখানে জামাত থেকে বলা হয়েছে যে এটা সরকারি মব। আরে আপনি বঙ্গভবনে বাংলাদেশ ব্যাংকের খবর অনেকেই জানে না। বাংলাদেশ ব্যাংকে আওয়ামী লীগ, বিএনপি, জামাতের সংগঠন আছে, এছাড়াও এর বাইরে অসংখ্য সংগঠন, এবং সবাই যৌথভাবে আন্দোলন করছিল। আন্দোলনের এক পর্যায়ে বাংলাদেশ গভর্নরের রিজিগনেশন পর্যন্ত চাইছে। কিন্তু বিষয়টা হচ্ছে, এটা তো নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার। এখন সময় যতই হোক, আপনি হুট করে গভর্নমেন্টকে আরেকটা বাদ দিয়ে আরেকটা গভর্নর ব্যবসায়ীকে ঢুকাই দিলেন কেন? আপনি বাংলাদেশ গভর্নরকে যদি আপনি সরকারে আছেন, তাকে নাও রাখতে পারেন, তাকে বলতেন যে আমাদের নিজস্ব পলিসি আছে, অর্থনৈতিক পলিসি আছে, আমরা গভর্নর বদলাইতে চাই, আপনি একটু যদি দয়া করে, বুঝে গেল, সে রিজাইন করে চলে যেত। তাকে তো এইভাবে বিদায় করা উচিত হয় না। সবাই এগুলো তো সরকারকে হিসাব করতে হবে, তাই না? তারপর ধরেন 21 পদক দেওয়া, একজনের সব কিছু ট্রেনিং সব হয়ে গেল, পরে দিলেন না, সে একজন মাইনরিটি, কেন করলেন? একটা গণতান্ত্রিক সরকার কার পরামর্শ নিয়ে কাজ করে? এগুলো ছোট ছোট ভুলগুলো তো একসময় বড় কাল হয়ে যেতে পারে। সুতরাং এগুলো হিসেব করে সরকার, ধরেন 17 বছর তো লন্ডনে থেকে আছে, আমি তাকে বলি বিলেতি বাংলাদেশি, কারণ সেই কালচারে বড়। উনি ভুল করবেন কেন? উনি প্রধানমন্ত্রী, ওনার উপদেষ্টা পরিষদ থাকবে, আছে না? অনেকগুলো বানাইছে না, পাকনা রাজনীতিবিদরা বানাইছে না? এই ভুলগুলো কেন হলো? এগুলো ভুল আমি বলবো। এগুলো গণতান্ত্রিক সরকার, আমি বলবো বাংলাদেশ ব্যাংকের গভর্নর, হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান, তথ্য কমিশনের প্রধান তথ্য কর্মকর্তা, প্রধান বিচারপতি, এগুলোকে নামায় দিবেন কি ফুস করে, মব সন্ত্রাস করে বের করে দিবেন? বা ইচ্ছে করলেন ফট করে আরেকজন প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে দিবেন?
এটা হয় না তো। সুতরাং আপনাকে অবশ্যই হিসাব করে কাজ করতে হবে, অবশ্যই হিসাব করে পথ চলতে হবে। আপনার বক্তব্য আমরা শুনছিলাম। আমি রাজ্জাকি ভাইয়ের কাছে আসতে চাই। আসলে রাষ্ট্রপতি মানে ভাষণ না দিলে সেক্ষেত্রে আসলে ভাষণটা কে দেবে? ওই শুনেন, আমি একটা কথা বলি। আপনার নির্বাচন হয়েছে বিধানের বাইরে, যেটা আমি একটু আগে বললাম, সংবিধান পারমিট করে না। আজিজ ভাইও একমত, 3 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে নির্বাচন হয় নাই। এটা হচ্ছে বিধানের বাইরে। আমরা সবাই মেনে নিলে সেটা বিধান হয়ে যায়। তারপর আসেন, সেই নির্বাচনে সরকারও হয়েছে। যেই নির্বাচনটা বিধানের বাইরে হয়েছে সেই নির্বাচনটা সরকার হয়েছে। সেই সরকার কিন্তু এখন বর্তমান কার্যক্রম চালাচ্ছে। কাজেই সরকার এবং বিরোধী দল মিলে যদি এখন চিন্তা করে, যেহেতু সব বিধানের বাইরে হচ্ছে, তাহলে সরকার বিরোধী দল মিলে যদি চিন্তা করে যে আমরা অধিবেশন ডাকবো, আমরা একজন স্পিকার এখনই মনোনয়ন দিয়ে দিলাম, স্পিকারই কিন্তু প্রেসিডেন্টের অনুপস্থিতিতে নাই, সেটা বলছি না, আমরা যদি তাকে এড়ায়ে যেতে চাই তাহলে আমরা স্পিকার নিয়োগ দিয়ে দিতে পারি। স্পিকারই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হইতে পারে। এখন আপনি বলতে পারেন যে এটা একটা স্পিরিট বলতে পারেন। এই যে আপনি শাহরিয়ার কবিরের কথা বললেন, সে যে চিঠিটা লিখছে, এটা আমি ব্যক্তিগতভাবে কিছুটা সমর্থন করি। কেন? আপনার তো জুলাইটা ধারণ করতে হবে। অলরেডি সরকারও জুলাইয়ের পক্ষে আছে বলে বলতেছে, অ্যাটলিস্ট মুখে বলতেছে এই মুহূর্ত পর্যন্ত যা দেখি আমরা। তাই হয়, তাইলে আমরা তো কেউ আপত্তি করব না। বরং রাষ্ট্রপতিকে দিয়ে যদি আপনি অধিবেশন ডাকেন, তাহলে আমাদের ভিতরে একটু খারাপ লাগবে যে সে তো ওই সরকারের একটা অংশ, তার দোসর রয়ে গেছে। আর যদি এইভাবে করেন, এইভাবে কইরাও কিন্তু আপনারা যা করতে চান তা করতে পারবেন। কিন্তু প্রাথমিক একটা স্যাটিসফ্যাকশন তো দিলেন যে হ্যাঁ ঠিক আছে, যে সরকারকে তাড়াইছি তার রাষ্ট্রপতি দিয়ে আমরা অধিবেশনটা ডাকিনি। সেভাবেও যদি যান, আপনি ডাকতে পারেন এবং রাষ্ট্রপতিকে আপনি এড়াইতে পারেন। নিয়মের কথা বলবেন না। নিয়ম মোতাবেক সংসদ নির্বাচন হয় নাই, সংবিধান মোতাবেক নির্বাচন হয় নাই। সংবিধান হয়েছে ইউনূস সাহেব যেভাবে বলছে। কাজে অত নিয়মের দোহাই আপনারা দিয়েন না। নিয়মের ভিতরে তো আপনার নাই। যেহেতু নিয়মের ভিতরে নাই, কাজে পুরো দেশের লোকটা মানুষকে কিছু খুশি রাখেন অন্তত, যে আপনারা স্পিকার একজন নিয়োগ দিয়ে তাকেই দায়িত্ব দেন সভাপতিত্ব করার। তুমি অধিবেশন ডাইকে, মানে তুমি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে ভাষণ দাও, অধিবেশনটা ওপেন করো। করা যায়। এখন বলবেন আইনের বাইরে করবো। আপনি টোটালটাই তো আইনের বাইরে আছেন। ওখানে আইন খোঁজেন কেন? ওখানে আইন খোঁজা মানে কি তারা আরো স্বীকৃতি দেওয়া যে উই আর উইথ ইউ, যে আপনাদের সাথে আমরা আছি? এতটা প্রয়োজন নাই। ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য নেশন আমি মনে করি দলমত নির্বিশেষে সবার স্যাটিসফ্যাকশন দরকার আছে। আপনার বিগিনিং নিয়ে কিন্তু বহু কথা হয়েছে। এই বিগিনিংয়ে সরকারিভাবে চাঁদাবাজি বৈধতার কথা আসছে, এই বিগিনিংয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মবের কথা আসছে, এই বিগিনিংয়ে অনেক কিছু চলে আসছে অলরেডি। সুতরাং আপনি এগুলো দূর করতে হলে, আর যদি মনে করেন শান্তিপূর্ণভাবে সবাই মিলে আমরা থাকতে চাই, তাইলে পরে কিছু জিনিস অ্যাভয়েড করেন। কিচ্ছু আসা যায় না। এই রাষ্ট্রপতি নিজেই, এখন আপনারা জানেন যে রাষ্ট্রপতি অকেজো, প্রয়োজনও নাই এবং আলটিমেটলি তাকে রাখবেন না। সুতরাং এইটুক দিয়ে মানে মানুষের মনে বেদনা দেওয়ার কি প্রয়োজন? আমি মনে করি সব বেআইনিভাবে হচ্ছে, কাজেই এটা করা যায়, ওনাকে বাদ দিয়ে করা যায়। জি।